ঈদ মোবারক। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত তারকার আড্ডায়। সঙ্গে রয়েছে মৌ, আর আমার সঙ্গে আজ এমন একজন মানুষ রয়েছেন, তাকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। কিছু মানুষ শুধু পর্দায় নায়ক হন, আর কিছু মানুষ জীবন দিয়ে নায়ক হয়ে ওঠেন। তিনি তেমন সেই বিরল মানুষদের একজন। তিনি শুধু চরিত্রে অভিনয় করেন না, চরিত্রকে মর্যাদা দেন। এই মানুষটি, তার ভেতরে কোনো অহংকার নেই। তিনি আসলে তার দায়িত্ববোধ থেকে অভিনয়কে অন্তরে ধারণ করেন, লালন করেন। এই দীর্ঘ অভিনয় জীবনের শুধুমাত্র সময়ের সঙ্গে নয়, তিনি আসলে নিজের সততার সঙ্গে লড়াই করেছেন। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে অভিজ্ঞতা, আর কাজে এমন নতুনত্ব রয়েছে যেন নতুন প্রজন্মকে নতুনভাবে অনুপ্রাণিত করে। সেই বিশেষ মানুষ রয়েছেন আজ আমাদের সঙ্গে। ঈদে আমরা তার সঙ্গে আজকে আনন্দ ভাগাভাগি করে নেব। তিনি আমাদের ভীষণ শ্রদ্ধার আদ্যপান্ত শিল্পের মানুষ, শ্রদ্ধেয় তারিক আনাম খান। কেমন আছেন? খুব ভালো আছি। তুমি যখন বলছিলে আমি খুঁজছিলাম লোকটা কে, না আমি এত এত গুণান্বিত নই। যাই হোক, অনেকদিন পর আবার দেখা হয়ে গেল। আপনার কি বসতে অসুবিধা হচ্ছে? না না, বাসে যখন কোথাও ভ্রমণ করতেন একটা সময়, এখন তো বাসে ওঠেন কিনা আমি জানি না, তখন বসতে প্রবলেম হয় না আপনি এত লম্বা বলে? না, আমি যখন আমার যৌবনে আমি খুব ভিড় বাসে গিয়েছি এবং সেখানে বড় বড় বাস ছিল, তো মোটর হ্যান্ডেল ধরে দাঁড়াতে পারতাম। আপনার যৌবন তো এখনো শেষ হয়নি। তখন কি খুব অসুবিধা হতো? না, আমার ফিলসফি হচ্ছে লাইফ ইজ টু বি অ্যাডজাস্টেড অলওয়েজ। হ্যাঁ, ডেফিনেটলি। সেটাই কিন্তু আমি শুরুতে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে তিনি আসলে সবার মতো একরকম নন, তিনি আলাদা সবার থেকে। কেমন কাটলো এবারের ঈদ? ভালো, প্রতিবার যেরকমই কাটে সেরকম। তবে এবার স্পেশাল একটা ছিল, সেটা হচ্ছে ঈদে আমি শাকিব খানের সঙ্গে অভিনয় করেছি রকস্টার ছবিতে। হ্যাঁ, এবং আমি শাকিবের 3 নম্বর বাবা। আমি এই প্রসঙ্গেই যেতাম। 3 নম্বর বাবা মানে বলছি যে এর আগে খুব সম্ভবত আমি আরো 2বার বাবা হয়েছেন। এবার আবার বাবা হলাম। একজন রকস্টারের বাবা হওয়ার আনন্দটা কিরকম? আপনার বাবা হওয়ার অনুভূতি বলুন। বাবা হওয়ার অনুভূতি বরাবর মতোই ভালো। এবং বরাবর মতো কষ্ট হচ্ছে, ছেলেগুলো সব নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা তো হবেই, কিন্তু রকস্টার নিয়ে বেশ সাড়া ফেলেছে এবং সেটা কিন্তু মুক্তির আগে থেকেই। রকস্টারের ফার্স্ট টিজার, ফার্স্ট লুক, তারপর গান এলো, মানে সব মিলিয়ে খুব একটা ধামাকা অবস্থা রকস্টার নিয়ে। আমি এইটুকু শুধু বলতে পারি যে রকস্টার ইজ ভেরি ডিফারেন্ট। মানে অন্যান্য যা দেখে এসেছি আমরা, বিশেষ করে শাকিবকে নিয়ে গত কয়েক বছর, সে তুলনায় এটা এক অন্যরকম ছবি, অন্যরকম ছবি। এবং যারা একটু ভিন্নতা চান, ভালো লাগবে। মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল, ওর মধ্যে অনেক কিছুই আছে। সুতরাং আমার ধারণা যে একটা অন্যরকম ছবি, অন্যরকম শাকিব খানকে এই ছবিতে পাওয়া গেছে। আপনি নিজেকে অনেকভাবে পর্দায় নিয়ে এসেছেন। আপনি বহু বছর আগে থেকে প্রমাণিতর থেকেও ঊর্ধ্বে। আপনার মতো মানুষের সামনে বসলে যে প্রবলেমটা হয়, যে সঠিক শব্দচয়ন আমি আসলে কি করব সেটা আমি খুঁজে পাই না। তারপরেও পর্দায় তো অনেক রকম চরিত্র অভিনয় করেছেন, নেগেটিভ পজিটিভ সব রকম। তারপরেও কি মনে হয় যে এখন আর কি করা বাকি আছে? নিজেকে তো প্রমাণ করার কিছু নেই? না, মানে আমার মূলত আমার প্রথম প্রেম হচ্ছে আমার মঞ্চ। আমি থিয়েটারকে ভীষণ পছন্দ করি, সেখান থেকেই আমার উত্থান। থিয়েটারে অনেক কাজ করার এখনো বাকি আছে বলে মনে করি। আর টেলিভিশন তো আগের মতো এরকম নেই, খুব ছড়িয়ে গেছে টেলিভিশনে। এখন নাটক মূলত চলে গেছে ইউটিউবে। সিনেমাতে ইয়েট টু বি ট্রাইড লট অফ থিং। মানে আমাদের এখানে আসলে খুব নিরীক্ষা ছবি নিয়ে, চরিত্র নিয়ে এগুলো খুব কম হয়েছে বলে মনে করি। আমি মনে করি গত 20-25 বছর ধরেও দেখিনি, খুব কম। যেগুলো হয়েছে সেগুলো খুব কেমন জানি কোথাও গিয়ে একটু খাপ ছাড়া, খুব হৃদয়ের ছবি না। হয়তো কয়েকটা হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি ওইভাবে ভাবি না যে আমি আর কি করতে পারতাম, আর কি করলে ভালো হতো। আমি এখনো পর্যন্ত যে কাজটা করি সেই কাজটা খুব এনজয় করি। এবং আমি আলহামদুলিল্লাহ, এবং আমার অন্যান্য যারা আছেন তারা সবাই আমাকে নিয়ে ভাবেন এবং তারা সুযোগ দেন কাজ করার জন্য। এটা কম কি।
তো এখনো মনে হয় যে বিভিন্ন ধরনের চরিত্র আমাদের বয়সে যখন দেখি যে অন্যদিকে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অন্য অনেক জায়গায় হচ্ছে, তখন একটু মনে হয় যে আচ্ছা এই ধরনের কাজকর্মগুলো হয় না কেন। কিন্তু আমি তো আমার বাজার ব্যবস্থা এবং ইকোনমি অন্যান্য সমস্ত কিছু বাইরে যেতে পারবো না। একদম, ওখানে একটা বাধা রয়েছে, সেটা প্রচ্ছন্ন হোক বা প্রকট, যেটাই বলি না কেন। একটা কথা মনে পড়লো আমার এই মুহূর্তে, একবার ঈদে আপনারা নিমাপার ইন্টারভিউ করেছিলাম, সেবার অনেক মজার মজার গল্প বলেছিলেন। যখন ইন্ডিয়াতে ছিলেন, পড়াশোনা করতেন, সেবার কি হয়েছিল, সবুজ ঘাসের উপর বসে ঈদ উদযাপন করছেন, সেই রকম গল্প যদি আজকে দু একটা শেয়ার করা যায়। কারণ ঈদ যেহেতু একটু তো আগের গল্প চলেই আসে, আমি জানি বারবার এই কথাগুলো বলতেও বোরিং ফিল করেন, তারপরেও ঈদ মানে ছোটবেলা থেকেই, আমরা তো একটু মধ্যবিত্ত পরিবারে, তো আমরা ছোটবেলা থেকে ঈদ মানে একটু বিশেষ। এবং ওই যে ঈদের দিন অন্তত আর কিছু না হোক, একটা পরিষ্কার কাঁচা জামা ইস্ত্রি করা, ওইটা ভাঁজ করে রাখা, সেটা পরবো, নামাজে যাবো একটা পরে, তারপরে এসে একটা অন্য, ওই হয়তো পুরোনো জামায়, হয়তো ওরকম সামর্থ্য নেই, ওইটা যে পরবো, ওইটা এক্সাইটমেন্ট অন্যরকম ছিল। আর ঈদের দিন আমরা সবাই বন্ধুবান্ধব মিলে ঘুরে বেড়াতাম, এখনো পর্যন্ত আমার চোখের মধ্যে সেটা ভাসে। এবং আমি কোনো কিছুতে রিগ্রেট করি না, তবে ওর ভালো লাগাটা রয়ে যাবে। আমার খুব স্পষ্ট মনে আছে 71 সালের ঈদের কথা। আপনি একজন বীর মুক্তিযোদ্ধাও। হ্যাঁ, মানে 71 সালে যখন আমি মুক্তিযুদ্ধে ছিলাম, তখন এই প্রথম আমার পরিবার পরিজন ছেড়ে ঈদ করা, এবং ঈদটাকে ঈদ মনে হয়নি তখন। আমার যদ্দূর মনে পড়ে রোজার ঈদটা পড়েছিল এরকম বিষয়ের মধ্যে। কোরবানি ঈদ আমরা দেশের মুক্তির স্বাধীনতার পরে এসে করেছিলাম, যদ্দূর আমার স্মৃতি মনে আছে। স্বাধীন বাংলাদেশে কোরবানি ঈদ, হ্যাঁ। তো সেইটা একটা ব্যাপার। তখন থেকে না আসলে ঈদের আর ওই কি বলে, ঈদ মানে যে এক্সাইটমেন্ট, ওটা কেটে গেছে অ্যাকচুয়ালি জীবন থেকে, ম্লান হয়ে গেছে আপনার কাছে। মানে ঈদ একটা ঈদ, ব্যাস আশপাশের লোকজন খুশি হলেই অনেক বেশি ওটাই ভালো লাগে না, ওই উল্লাসগুলো দেখতে থাকেন। আমরা তো আমাদের দেশে অনেক রকম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলাম, পলিটিক্যাল আনরেস্ট, এই সমস্যা সেই সমস্যা, কোভিড গেল একটা সময়। মঞ্চ নিয়ে আপনার ভাবনা বা আগামী দিনগুলোতে মঞ্চ নিয়ে কি ভাবছেন? মঞ্চ নিয়ে মানে ভাবনাটা মঞ্চের পেশাদারিত্বের জায়গা, আমি নিজেও প্রাচ্য নাটের একজন কর্মী। সো আমি 2014 থেকে মঞ্চে কাজ করি, খুবই অল্প সময়। তারপর যেটা রেগুলার চেষ্টা করি আমি যে গিয়ে নাটক দেখার জন্য, সর্বশেষ তকির আহমেদের পরিচালনায় তার কাজ দেখে এলাম। সো এই যে রেগুলার হওয়া বা সবার যাওয়া, পেশাদারিত্বের জায়গাটা সৃষ্টি করা, এই বিষয়গুলো নিয়ে কি ভাবনা আছে? প্রাচ্য নাটের আমি তুমি মঞ্চে কাজ করেছো? জি। এখন কাজ করো? এখন এই জায়গায় আমি বলছিলাম যে পেশাদারিত্বের শব্দটা আমি উল্লেখ করেছি। কাজ করো না কেন সেটা বলো। এখানেই তো ধাক্কাটা আমরা সবাই খাই। কেন? বাইরে কাজ করি আমি জীবনকে যাপন করার জন্য। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মঞ্চের কাজটাই শুরু হয়েছে, আমরা খুব আবেগে, ভালোবাসায়, আমাদের পুরো প্যাশন নিয়ে আমরা কাজটা করতে একদম একদম। সেখানে ভালো জিনিস হচ্ছে এটাই কিন্তু আমাকে গ্রো করতে সুবিধা, মানে গ্রো করেছে আমার। অফকোর্স আমি ডিসিপ্লিন শিখেছি মঞ্চ থেকে। ডিসিপ্লিনের কথা বাদ দিলাম, ম্যানারিজম শিখেছি মঞ্চ থেকে। চর্চা, একজন অভিনেতা হয়ে উঠতে গেলে যে জায়গাটা তৈরি হয়, তার 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 ভোকাল, তার শরীর, এই দুটো অভিনেতার টুলস। যে আমি এক্সপ্রেশন দেবো, সেটা কি আমি হাতটা ব্যবহার করব, যে তুমি এটা করলে, এটা তো নিশ্চয়ই একটা কারণ আছে যে করেছি। অনেক ধরনের জেস্টার আছে, হ্যাঁ, এইটুকুর মধ্যে। তো এইটা মঞ্চে কাজ করতে করতে মানুষ শিখতে শিখতে বড়, হ্যাঁ আচ্ছা, আবিষ্কার করে সে। কিন্তু কথা হচ্ছে যে ওই যে পেশার সঙ্গে সংঘর্ষ হচ্ছে, বেঁচে থাকার জন্য যে সংঘর্ষ হচ্ছে, এই কারণে আমরা আসলে মঞ্চের কাজটাকে এগিয়ে নিতে পারছি না। একদম, আমাদের পৃষ্ঠপোষকতা দরকার। শুধু পৃষ্ঠপোষকতা নয়, সব দিক থেকেই হলো। যেমন আমাদের মানুষ কিন্তু আছে, তারা স্টেজে নাটক দেখবে। আজকে ঢাকা শহরে কেন একটা মাত্র অডিটোরিয়াম আপনার সাথে বা মহিলা সমিতিতে একটা, দুটো যদি আমি বলি, আজকে ঢাকা শহর উত্তরাতন্ত 2টা হওয়ার কথা, গুলশান বনানীতে 2 থেকে 3টা হওয়ার কথা, ধানমন্দিরে মিনিমাম 2টা থাকার কথা মঞ্চ। নোবডি ইজ টেকিং কেয়ার অফ দ্যাট। স্যার, এখানে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। আমরা একবার মরক্কোতে গেলাম পারফর্ম করতে, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন থেকে। মরক্কোতে যাওয়ার পর ওখানে যে দলগুলো এসেছে বিভিন্ন দেশ থেকে, ইতালি, জার্মানি, ফ্রান্স, অন্যান্য আরও কান্ট্রি থেকে, ওখানে প্রতিদিন 5টা করে শো হবে এক একটি দেশের। 5টা শো হবে 5টা আলাদা অডিটোরিয়াম বা এরকম
শিল্পকলার মতো বা বিভিন্ন থিয়েটারে, মানে সকাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে যে এই অডিটোরিয়ামটা তোমাদের জন্য, তোমরা এখানে রিহার্সেল করবে। আমাদের দেশে হলে আমরা একটা অডিটোরিয়াম নিয়েই সবাই পড়ে থাকতাম, যে একজনের শেষ হবে তারপর আমরা ঢুকবো এরকম। সো ওখানে আমি দেখলাম যে একটা আলাদা করে বাস রাখা আছে, 3-4টা বাস, সময় দেওয়া যে 2:30টার সময় এই থিয়েটার, 5টায় ওই থিয়েটার, রাত 8টায় লাস্ট নাটক এই থিয়েটারে হবে। এবং তাদের কিন্তু কিছু দূর পরপর থিয়েটার, মানে একটা থিয়েটার থেকে আরেকটাতে যেতে হয়তো 10 থেকে 15 বা ম্যাক্সিমাম 25 মিনিট সময় লাগে। কিন্তু মরক্কো কিন্তু একটা ইসলামিক কান্ট্রি, বাট তারা কিন্তু এত চমৎকারভাবে তাদের শিল্প চর্চাকে ফুটিয়ে তুলছে, এবং সেখানে নারী পারফর্মারের সংখ্যা অনেক বেশি, যেখানে আমরা অনেক 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 পিছিয়ে আছি। আমি কায়রোতে গিয়েছি, কায়রোতে গিয়েও তাই, মানে অনেক অডিটোরিয়াম, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তুমি যদি নিউ ইয়র্কে যাও, নিউ ইয়র্কে যে ব্রডওয়ে যেটাকে বলা হচ্ছে অফ ব্রডওয়ে থিয়েটার, যেটা পাশাপাশি অনেকগুলো বড় বড় সব পেশাদারিত্বের সঙ্গে কাজকর্মগুলো করছে। এখন তুই বলতে পারো কি ওইটা হলেই কি সব ঝুঁকি থাকে নাকি, যে আমি কি খুব বাণিজ্যিক হয়ে যাবো না? আমাদের চলচ্চিত্র তো এইভাবে সুন্দরভাবে শুরু হয়েছিল, যখনই বাণিজ্যিক হয়েছে তখন মনে হচ্ছে কী করে সুড়সুড়ি দিয়ে কী করে একটু অন্যভাবে টাকাটা উপার্জন করা যায়। টাকা উপার্জন অন্য লক্ষ্য। আমি ডেফিনেটলি যে তোমাকে যদি আমি বলি যে তুমি নাটকের কাজ করবে, আমরা কাজ করছি এটা, এরকম একটি স্ক্রিপ্ট, তুমি যদি কনভিন্স হও, আমার মনে হয় তুমি ডেলি যে ইনকাম করো, তুমি নাটকের জন্য হয়তো ভালো লাগাটা আছে, তুমি একটু কম হলেও কাজটা করতে চাইবে। এই নিঃসন্দেহে করতে চাইবো। সো এইটা দরকার। এখন অডিটোরিয়াম হলেই কি হবে? না। আমাদের দেশে খুব দুঃখজনক হলো ইনস্টিটিউশন তৈরি হয়নি। আমি মনে করি ফিল্মের জন্যে বা অ্যাক্টিং শেখার জন্য ইনস্টিটিউট ইজ মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট। ফিল্ম ইনস্টিটিউট ভীষণভাবে দরকার, এবং যোগ্য লোকদের দ্বারা পরিচালিত ইনস্টিটিউট। একদম একদম সবগুলো পাশাপাশি চলে। বিভিন্ন জায়গায় যখন আমরা দেখেছি সবগুলো ইনস্টিটিউটই কিন্তু পরবর্তীতে কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রি, ফিল্ম, থিয়েটার, টেলিভিশন, সব। একদম। এবার একটু মজার গল্পগুলো শুনতে চাই, ভাই বোনদের আনন্দের স্মৃতি, বা শুটিং করেছেন কিনা কখনো ঈদের সময়, এরকম কোনো স্মৃতি আছে কিনা? শুটিং করিনি, থিয়েটার করেছি। মানে আমি যখন ওই দিল্লিতে ছিলাম তখন ঈদের দিন শো ছিল। আচ্ছা। আমাদের ক্লাসমেট, আমার তো যা হয় ঈদ আমাদের একটুখানি বাড়ি মা এরকম, ও ফাজলামি করতে করতে কি জানি ওই লনে বসেছিলাম, তখন খুব সুন্দর এই নাটকটা হচ্ছিল নটঙ্কি স্টাইলে লায়লা মজনু। নটঙ্কি স্টাইল মানে গানে গানে হয় পুরো। আচ্ছা। ওই কি ঠাট্টা করতে করতে ঈদের দিন আমাকে ঘাস ছেড়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি খুব সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম। আর হ্যাঁ, ঈদ মানেই ভাই বোন মানে হচ্ছে, যেমন ধরো বাবা যতটুকু সামর্থ্য ছিল ততটুকু নিয়েই খুশি, ওই বাজার করতে যাওয়া, সেমাই আনা, আমি সাতক্ষীরার গল্প বলছি। হ্যাঁ, ওইটা নিয়ে একটু খুনসুটি। আর তখন তো ফ্রিজ ট্রিজ ছিল না, তখন হচ্ছে দুধ আগে থেকে নিয়ে এসে দুধটা জাল দিতে হতো, ঘন করে ফেলতে। আর ভোর 4টার সময় উঠে রান্না হতো, ফ্রিজে তো রাখা যাবে না। তো আমরা কিন্তু 4টার সময় উঠে যেতাম অনেক সময়। সেমাইটা হচ্ছে, ওই ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, মা রাঁধছেন, বোনরা আছে সঙ্গে। এবং আমি দেখছি বোনরা অনেক বেশি ওই মানে কষ্ট করতো খুব বেশি। তাদের ঈদটা মানে মনে হচ্ছে অন্যকে খাওয়ানো, বাড়ি ঠিক রাখা, এটাই তাদের অনেক আনন্দের একটা বিষয়। হয়তো একটা সালোয়ার কামিজকে বা শাড়ি পেয়েছে এরকম। আর আরেকবার মনে আছে যে আমরা হঠাৎ আমাদের রেডিও, তখন তো রেডিও মানে ট্রানজিস্টার, সবাই জানে যে পরদিন ঈদ হচ্ছে না, চাঁদ দেখা যায়নি তখন, সে পাকিস্তান আমলে। হঠাৎ করে এক সকালবেলা ওই মাইকে ঘোষণা দিল, সরকার বলেছে কালকে ঈদ এবং অমুক জায়গায় চাঁদ দেখা গেছে। আমরা তো রেডিও খুলে ওই যতটুকু প্রিপারেশন ছিল তো এই নিয়ে সবাই উঠে পড়ে গেলাম, এরকম কিছু আছে। তারপর ঈদের সময় তাড়াতাড়ি করে কোথায় নামাজটা হবে, গোসল টোসল করে আতর কিংবা কোনো কিছু থাকলে সুগন্ধি মেখে, হ্যাঁ, বাবার সঙ্গে হাত ধরে বগলে হয়তো নামাজের নিয়ে হ্যাঁ জায়নামাজটা নিয়ে গেলাম একসঙ্গে, কোলাকুলি করা, তারপরে চলে আসা এবং সবাইকে দাওয়াত দেওয়া এসব বাড়িতে, এরকম অনেক কিছু হতো। আমরা আরও খেয়াল করতাম যে আশপাশে যারা একটু আমাদের থেকে আরও মানে গরিব, হয়তো কষ্ট,
ওদের কিছু লাগবে কিনা, ওদের কি সত্যি কোনো মানে কিছু করেছে কি, এটা আমার মা বাবা খুব দেখতেন। অত দেখা গেল যে ওদেরকে কেউ ডাকলো শেখা বা কিছু দেওয়া হলো ওদেরকে, এই খুচরা নেওয়া হতো সবসময়। ঈদ মানেই হচ্ছে পারস্পরিকই, যে পাশের আমি আনন্দ করছি, পাশের একটা লোক কষ্টে আছে, এটা তো আনন্দ দেয় না একদম একেবারেই। তো ছোটবেলাগুলো এইভাবেই কেটেছে এবং আমরা খুব বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম ভীষণ বাড়িতে, এবং করতে করতে একটা সময় প্রত্যেক বাড়িতে গেলেই মিষ্টি খাওয়াতো, বিশেষ করে রোজার ঈদে খেতেই হবে। এবং আমাদের একটা ফ্যামিলি ছিল, মানে পশ্চিম পাড়া থেকে পূব পাড়া একটা জার্নি ছিল, অনেকগুলো ঘর, সব বাড়িতে খেতে হবে। এবং একটা পর্যায়ে দুপুরের দিকে না মিষ্টি খেতে খেতে আর টায়ার্ড হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কমান্ডিং টোনে, খুব কমান্ডিং, শোনেন ঝাল কিছু থাকলে দেবেন, মিষ্টি কিন্তু খাবো না। এটা খুব স্বাভাবিক, কারণ সকাল থেকে শুরু হতো একদম চলতে। এবং আমি শুধু ভাবি, এখন আমার মনে হয় মাঝে মধ্যে যে যারা আমাদেরও পরবর্তী প্রজন্ম বা জেনারেশন জেড, তারা আসলে ওদের ঈদের আনন্দটা কেমন আমার খুব জানতে ইচ্ছে করে। কারণ আমাদের ঈদ তো খুব রঙিন ছিল, ভীষণ আনন্দের, সব বান্ধবীরা মিলে এক বাড়িতে আসতো। যেহেতু আমার বাড়িটা একটু দূরে ছিল, আমার বাড়ি থেকে মানে যাওয়াটা শুরু হতো যে এরপর আরেকজনের বাসায় যাব, সেখানে গিয়ে খাবো, তারপর অমুকের বাড়ি, এরকম এই যে পাড়া বেড়ানোর যে একটা আনন্দ, ঘুরে বেড়ানো, ওইটা কিন্তু এখন আর নেই। তোমার যখন একটু মনে করো, একটু যখন ফিলিংগুলো কাজ করছে, একটু প্রেম প্রেম ভাব, একটু ছেলে দিয়ে খেয়াল রাখে, সেই সময়টা অন্যরকম ছিল, সেই সময়টা কি হতো, তাকালেও ভালো লাগতো। এটা আমি একমত আপনার সাথে। এবং তখন এটা আমাদেরও হয়েছে, কিন্তু যখন হয়েছে যেমন ইন্টারমিডিয়েট পড়ছে তখন কিন্তু এই বাড়ির এগুলো খেয়ে দিয়ে কোনো মধ্যে বেরোতে পারলেই হয়। তারপরে গিয়ে হচ্ছে মানে যাকে একটু ভাল লাগে বা যাকে পছন্দ হয়, একটু আশপাশ দিয়ে ঘোরাঘুরি, কারোর সঙ্গে সাইকেলে একটু খামাখা ট্যুর দিয়ে চলে আসা, একটু দেখে আসে এরকম আরেকটা চক্কর দেয়া। জীবন আসলে অনেক সুন্দর, যদি আপনি যেটা বললেন যে জীবনে যদি চাওয়াটা কম থাকে তাহলে জীবনটা অনেক সুন্দর। হ্যাঁ, নিজের অল্পতে যদি সুখী হওয়ার ইয়ে থাকে না, তাহলে আর সেই সুখটাকে যদি মনে হয় যে ইয়েস দিস ইজ হ্যাপিনেস, মানে সমস্ত দিন ফিরে এসে বললাম না, রিক্সালার মধ্যে রিক্সালার বউ যদি একটু হাসে বা আনসো, দ্যাটস মেক ইউর লাইফ হ্যাপি। রাইট, একেবারেই তাই স্যার। বাচ্চাটা একদম জাস্ট হয়তো দেখার পরে একটা রঙিন শার্ট পেয়ে খুশি হয়ে চিৎকার করে উঠলো, ব্যাস, এবং ওইটা নিয়ে হয়তো কাউকে দেখাতে গেল, হ্যাঁ দ্যাটস ইট। এটার মধ্যে ভীষণ রকম আনন্দ। অসংখ্য ধন্যবাদ, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় এরকম প্রাণোজ্জ্বল প্রাণোচ্ছল থাকুন, সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। এই যে ঈদ মানে আনন্দময় জীবন হোক সবার, আশপাশের যে সমস্ত খারাপ জিনিসগুলো ঘটে এগুলোকে আমরা আর দেখতে চাই না, শুনতে চাই না, এবং এগুলোকে প্রতিহত করাও তো আমাদের দরকার, নৈতিক দায়িত্ব। সবাই খুব ভালো থাকবেন। আবারও অনেক ঈদের শুভেচ্ছা প্রিয় দর্শক, ঈদ মোবারক, বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখছিলেন মেরিল সিরাম সোববার নিবেদিত তারকার আড্ডা। দেখা হচ্ছে আগামীকাল একই সময়।